তুমি যদি এরকম ক্লাস খুঁজছো যেখানে একেবারে বেসিক থেকে প্যারাগ্রাফ রাইটিং শেখাবে, জীবনে কোনোদিনও প্যারাগ্রাফ রাইটিং লিখিনি, এই প্রথমবারের মতো লিখতে চাই। আমি জানি না বেশি একটা গ্রামার, আমি জানি না ভোক্যাব, আমি শুধুমাত্র দেখবো প্যারাগ্রাফটা, ধরবো আর লিখবো, কোনো ফরম্যাট ছাড়া। তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এই ভিডিওটা দুটো পার্টে বিভক্ত হবে। প্রথম পার্টে আমরা দেখবো কি করে কোনো রকমের গ্রামার ছাড়া, এক গাদা ভোক্যাব না জেনেও কি করে প্যারাগ্রাফ রাইটিং লিখতে হয়। ক্লাস 5-এ যদি তুমি পড়ো তাও তুমি লিখতে পারবে। এবং দ্বিতীয় পার্টে দেখবো এই প্যারাগ্রাফটাকে আমরা হাই স্কোরিং কি করে বানাবো, ছোট না লিখে একটু বড় কি করে লিখবো, আর একটু সুন্দর করে কি করে লিখবো যাতে 10-এ 10 পাওয়া যায়। সো ভিডিওটা দেখার জন্য একটা রিকোয়েস্ট করবো, খাতা পেন নিয়ে দেখো, যাতে করে আমি যেগুলো বলি সেগুলো সাথে সাথে নোট ডাউন করে নেবে এবং প্রপারভাবে ক্লাসের মতো করে এনজয় করবে। নাও ওয়েলকাম টু দ্য ডিটেল কোর্স অফ প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং তো শিখবো, বাট এই প্যারাগ্রাফের মানেটা কি, কি ডেফিনেশন এর? সিম্পল, এ গ্রুপ অফ সেন্টেন্সেস দ্যাট ফোকাসেস অন মেইন আইডিয়া। মানে বুঝলাম না, দেখো সিম্পল বলে দিচ্ছি, এমন কিছু বাংলা বাক্য বা কিছু ইংরেজি সেন্টেন্স একসাথে একটা আইডিয়ার উপরে ফোকাস করে। ধরো তোমাকে ইংরেজিতে রাইটিং লিখতে দিয়েছে মাই স্কুল সম্পর্কে, বাচ্চাদের এটাই বেশি দেয়, মাই হবি, মাই এম ইন লাইফ। এবার তুমি যদি তোমার মাই স্কুল সম্পর্কে লিখতে গিয়ে তোমার বাড়ির কথা লিখে দাও, বা তোমার রেল স্টেশনের কথা লিখে দাও, বা পার্কের কথা লিখে দাও, ভুল হয়ে যাবে। আমাদের শুধুমাত্র স্কুল সম্পর্কে যত কিছু আছে সমস্ত কিছু লিখতে পারি, আর এটাই হবে প্যারাগ্রাফ রাইটিংয়ের মূল উদ্দেশ্য। মানে যেই জিনিসটা আমরা লিখছি তার সারাউন্ডিংয়ে যা যা আছে সেই জিনিসটাকে মিল করে যেটা, সেইগুলোই লিখবো শুধুমাত্র। এই জিনিসটা যদি বুঝতে পারো, তোমার তো প্যারাগ্রাফ রাইটিংয়ের কোনো ফরম্যাট জানার দরকার হয় না। এবার আমরা দেখি আদৌ কি এটা পরীক্ষার বাইরে কোথাও কাজে লাগে আদৌ, নাকি আমরা শুধুমাত্র পরীক্ষার জন্য এগুলো শিখছি, সারা জীবন কাজে লাগবে। কোথায় দেখতে পাওয়া যায় এই প্যারাগ্রাফ? আমরা বই পড়ি, সারা জীবন বই পড়বো, বইয়ের যে লেখাগুলো আছে এক একটা দেখবে এরকম করে থাক থাক করা আছে, কিছুটা লেখা আছে ফাঁকা, আবার কিছুটা লেখা আছে ফাঁকা, আবার কিছুটা লেখা আছে ফাঁকা। এই এক একটা হচ্ছে এক একটা প্যারাগ্রাফ, আর ওই এক একটা একই আইডিয়ার উপরে ফোকাস করে থাকে। আগে তো চিঠি দেওয়া হতো না, এখন তো ফোনের যুগ আছে, ডিজিটাল যুগ, হোয়াটসঅ্যাপ বা আমরা ফোন কলে কথা বলি, চিঠির মধ্যেও এই প্যারাগ্রাফই থাকে। চিঠির কথা বলছি না আমি, আমরা ওয়েবসাইটের কথা বলি। ওয়েবসাইটে ঢুকে আমরা কোনো কিছু কিনবো, ওই ওয়েবসাইট সম্পর্কে কিছু লেখা থাকে, ওই প্রোডাক্ট সম্পর্কে কিছু লেখা থাকে, হ্যাঁ না? কোনো কিছু পড়ার জন্য আমরা ঢুকেছি, সেখানে কিছু লেখা থাকে। এই সমস্ত কিছু এক একটা প্যারাগ্রাফ। তোমাদের সুবিধার্থে আমি পিডিএফ বানিয়ে দিয়েছি, তোমাদের এটা প্রোভাইড করে দেবো, কোনো ব্যাপার নয়। যারা এই ভিডিওটা পুরোটা দেখবে তারা এই পিডিএফটা ফ্রিতেই পাবে। এবার সিম্পলি আমরা যদি বলি আমি অত কিছু জানতে চাই না, আমাকে এমন একটা সোজা কিছু বলো যাতে আমি প্যারাগ্রাফ ধরবো আর বানিয়ে লিখে দেবো, কোনো গ্রামার শিখতে চাই না, 3টে জিনিস শিখে নাও। কি সেই 3টে জিনিস? আমি বোর্ডে লিখে দেখাচ্ছি, সিম্পল করে বোঝো, এখনই লিখতে পারবে। লেটস বিগিন। এতদিন ধরে যত প্যারাগ্রাফ দেখেছো বা নাম শুনেছো আর ভবিষ্যতে যেগুলো দেখবে, সমস্ত কিছু 3টে জিনিস দিয়েই তৈরি হয়েছে। আর ইন্টারেস্টিংলি আমরা যদি এই 3টে জিনিস ভালো করে প্রিপেয়ার করে নিতে পারি, গুড সাইড প্যারাগ্রাফের ফরম্যাট, ব্যাড সাইড প্যারাগ্রাফের ফরম্যাট, তারপরে সাইন্টিফিক প্যারাগ্রাফের ফরম্যাট, ডেসক্রিপটিভের ফরম্যাট, কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু মুখস্থ করা লাগবে না, আমরা মুখস্থই করবো না কিছু, তাও আমরা বানিয়ে লিখতে পারবো। ছবিতে দেখো কি দেখা যাচ্ছে, একটা বার্গারের ছবি দেওয়া আছে, হ্যাঁ না? এটাকে বলে হ্যামবার্গার। বার্গারের যে ওপরের অংশটা, এটার নাম আমরা দিয়েছি টপিক সেন্টেন্স, হ্যাঁ না? সর্বপ্রথম এটা, ভেতরে যে সস, স্যালাড, এগুলোকে বলবো সাপোর্টিং ডিটেলস, এবং নিচে যে অংশটা এটাকে বলবো কনক্লুডিং সেন্টেন্স। দেখো একটা ইন্টারেস্টিং, এটা আর এটা মানে ওপর আর নিচে সেম দেখতে, ঠিক সেরকম আমাদের প্যারাগ্রাফের ওপরটার শেষেরটা প্রায় সেম হবে, শুধুমাত্র ভেতরের যে জিনিসগুলো একটু আলাদা হবে। একটুখানি ভালো করে এই বোর্ডের দিকে তাকাও, আমরা এক্সাম্পলটা দিয়ে শুধুমাত্র বুঝবো যে এটা বানাই কেমন করে, মানে এটার মধ্যে আছে আসলে কি, তারপরে আমরা বানিয়ে লিখবো, সেটা পরে হবে। এই ভিডিওতেই শিখবো সব কিছু। বোর্ডের দিকে একবার ভালো করে দেখো। নাম্বার 1, টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্সটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিই। যেমন আপনি এই ভিডিওটা ক্লিক করেছিলেন, ক্লিক করার পরেই আমি আপনাকে বলেছিলাম আজ আমরা প্যারাগ্রাফ রাইটিং শিখবো এবং জানবো যে কি করে এটাকে বানিয়ে লিখতে হয় আর স্কোরিং করতে হয়। তো পুরো ভিডিওতে যা যা হবে আমি ওই একটা সেন্টেন্সে বলে দিয়েছি অ্যালং উইথ দ্য টপিক। সো ঠিক সেরকমভাবে আমাকে যদি হবি নিয়ে লিখতে দেয়, যে মাই হবি নিয়ে প্যারাগ্রাফ লিখে দেখাও, তো আমরা এরকম লিখবো, মাই ফেভারিট হবি ইজ রিডিং বুকস। আমার ফেভারিট হবি হয়, প্রিয় হবি হচ্ছে বই পড়া, বিকজ ইট হেল্পস মি লার্ন নিউ থিংস অ্যান্ড
রিল্যাক্স মাই মাইন্ড। মানে আমি পুরো জিনিসটাকে এক লাইনে বলে দিলাম। নাও দ্বিতীয় ধাপে আমাদের সাপোর্টিং ডিটেলস দিতে হবে। এবার সাপোর্টিং ডিটেলসটা দেওয়ার জন্য আমি তোমাকে এক্সাম্পল দিয়ে দিই। ভিডিও শুরুতে তো আমি ইন্ট্রোডিউস করে দিয়েছিলাম কি শিখবো, আর এই মিডিল পার্টে আমি কি শেখাচ্ছি, ডিটেলসে শেখাচ্ছি, পুরো নলেজ আপনাদের দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি, ভালো করে বোঝাচ্ছি। এটা হচ্ছে সাপোর্টিং ডিটেলস। যদি মাই হবির সাপোর্টিং ডিটেলস লিখতে হয় তাহলে কেমন করে লিখবো দেখো, রিডিং বুকস ইমপ্রুভ মাই ভোক্যাবুলারি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্কিল। মানে বই পড়লে আমার ভোক্যাবটা ইমপ্রুভ হয়, পাশাপাশি আমার যে ভাষাগত শিক্ষা আছে সেটা আরও মানে আমার ভাষাগত দক্ষতা আরও বাড়ে। আমি এই জায়গাটাতে যত ইচ্ছা তত সেন্টেন্স দিতে পারবো, আর এই জিনিসটা যদি ভালো করে বুঝতে পারো আমরা 10-এ 10 পেতে পারবো। কারণ এখান থেকেই তো লম্বা বানানো যায়। টপিক সেন্টেন্সে আমরা একটা সেন্টেন্স লিখব, কনক্লুডিং সেন্টেন্স মানে শেষে একটা সেন্টেন্স লিখব, কিন্তু মিডলটাই পুরো ভর্তি করে দেবো। কি করে ভর্তি করব? শুধুমাত্র এর ব্যাপারে লিখে। যেমন আমি আরও লিখতে পারি, ইট হেল্পস মি গেইন নলেজ অ্যাবাউট ডিফারেন্ট সাবজেক্ট। এবার আমরা যদি বই পড়ি তাহলে অনেক সাবজেক্ট সম্পর্কে আমাদের জ্ঞান হবে। এটা একটা প্রমাণ দিয়ে দিলাম। আরও প্রমাণ দিতে পারো, রিডিং মেক্স মি ফিল হ্যাপি অ্যান্ড কাম। মানে বই পড়া আমাকে হ্যাপি মানে খুশি করে এবং আমাকে কাম করে ইন মাই ফ্রি টাইম, আমার ফাঁকা সময়গুলোতে। তো আমি চাইলে এখানে আরও অনেক সেন্টেন্স দিতে পারবো, শুধুমাত্র আমি এক্সাম্পল দিচ্ছি, এগুলো শেখাচ্ছি না। এটা আইডিয়া পেলেন আশা করি। এই সাপোর্টিং ডিটেলস যদি ভালো করে বুঝতে পেরে যান, যত ইচ্ছা তত বড় বানানো যাবে। নাম্বার 3, কনক্লুডিং সেন্টেন্স। এটা কোথায় বসে? অবভিয়াসলি সবার শেষে, সাপোর্টিং ডিটেলসের নিচে। এটা কি কাজ করে? শুরুতে যেই টপিক সেন্টেন্সে যেইটা বলেছিলাম, ইন্ট্রোডিউস করেছিলাম, এটাকেই রিস্টেট করে দেয়। সেম কথাই একটু ঘুরিয়ে বলে দেয়। মাই হবি সম্পর্কে কি বলেছে আমি একবার দেখে দিই। দেয়ারফর রিডিং বুকস ইজ আ ভেরি ইউজফুল হবি। মানে আমরা এখন বলতে পারি বই পড়াটা খুবই মানে ইউজফুল, কার্যকরী একটা হবে। হ্যাঁ না, কত ইজি দেখেছো? এগুলো বানিয়ে লেখার কথা পড়ে যাবে, কিন্তু সিম্পল খালি ফরম্যাটটাকে বোঝো। যে কোনো প্যারাগ্রাফ তো এরকম করে লিখবো না। টপিক সেন্টেন্সে শুধুমাত্র ইন্ট্রোডিউস করে দেওয়া। আচ্ছা, সাপোর্টিং ডিটেলস আমরা ইচ্ছামতো বড় বানাতে পারবো শুধুমাত্র প্রমাণ দিয়ে। 3 নম্বরে আসবো, কনক্লুডিং সেন্টেন্স। শেষ, এখানেই কমপ্লিট। ট্রাস্ট মি, আপনি যদি ভিডিওটা এখনও দেখছেন মনোযোগ সহকারে, আপনি অন্যদের থেকে অনেক আগে চলে এসেছেন। আর আমার বিশ্বাস আপনি বানিয়ে লিখতে পারবেন। যেহেতু আপনি অর্ডিনারি নয়, এক্সট্রা অর্ডিনারি, আপনার জন্য একটা গিফট আছে আমার তরফ থেকে। এই ভিডিওটা শেষে আমি সেটা দিয়ে দেবো আপনাকে। শুধুমাত্র যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো, কষ্ট করে খেলাধুলা বাদ দিয়ে, মোবাইলে সময় নষ্ট করা বাদ দিয়ে একটা কাজের ভিডিও দেখছো, তো তোমাদের গিফট দেওয়া আমার কর্তব্য, যাতে করে এই প্যারাগ্রাফ রাইটিংটা তোমাদের কাছে জল ভাত হয়ে যায়। আমি আমার অফলাইন টিউশনের জন্য এগুলো বানিয়েছি, তো তোমাদের ওইগুলো দিয়ে দেবো, কোনো টেনশন নিও না। প্যারাগ্রাফ রাইটিং যদি তুমি খুব ভালো করে লিখতে চাও, একটা পুরো গড লেভেলের মাস্টারি করতে চাও, কী কী গ্রামার শেখার দরকার আমরা শিখবো না, কিন্তু কী কী শেখা দরকার এটা আমার জানানো কর্তব্য। 1 নম্বর হচ্ছে পার্টস অফ স্পিচ, মানে সমস্তগুলো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন, এই সমস্ত কিছু। ঠিক আছে? টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, আরও বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। ঠিক আছে? পাংচুয়েশন, এই সমস্ত কিছু যদি শিখতে পারো গড লেভেলের মাস্টারি হয়ে যাবে। বাট না তো আপনার কাছে অত টাইম আছে, না আমার কাছে অত টাইম আছে আপনাকে এগুলো পুরোপুরি শেখানোর। হয়তো কালই আপনার পরীক্ষা বা আজই পরীক্ষা, পরীক্ষার আগে ভিডিওটা দেখছেন, তো এই জন্য আমি সিম্পল কিছু জিনিস শিখিয়ে দিই যাতে করে এগুলো বানিয়ে লিখতে পারো। বুঝে তো গেছো কী করে করতে হয়। আর আমি আপনাকে ভোক্যাবও দিয়ে দেবো, যেটা সারপ্রাইজ বললাম, গিফট বললাম, ওটা হচ্ছে ভোক্যাব। মাই হবি, তারপরে মাই বেস্ট ফ্রেন্ড বা মাই ফ্যামিলি, মাই স্কুল, মাই এম ইন লাইফ, এরকম যত কমন আছে সমস্ত ভোক্যাব আমি বের করেছি। ভোক্যাব শব্দ পার্ট বাই পার্ট, অ্যাকশন ওয়ার্ডও আছে তার সাথে। এইগুলো যদি একবার পড়ে নাও না, তোমার কখনো এরকম রিগ্রেট হবে না, আরে ইয়ার আমি সেন্টেন্সটা তো লিখছি, মানে খুঁজে পাচ্ছি না, শব্দ খুঁজে পাচ্ছি না। এই সমস্ত সমস্যা একেবারে উধাও হয়ে যাবে। Now welcome to the main part of this video.
এই ভিডিওটা মেন পার্ট হওয়ার কারণ কি? কারণ আমরা পুরো প্যারাগ্রাফ লিখতে জানি কী করে লিখতে হয়, কী করে স্কোরিং প্যারাগ্রাফ লিখতে হয় একটু পরে জানবো, বাট সেন্টেন্সই যদি না বানাতে পারি কি করে হবে? ভোক্যাব নয় আমি পিডিএফ দিয়ে দেবো, সেটা একটু পড়ে নিলেই হয়ে যাবে, খুব ইজি, লিমিটেড কিছু বাছাই করা আছে, বাট সেন্টেন্স কী করে বানাবো? এবার তোমার মাইন্ডে যদি আসে আর সেই গ্রামার শিখতে হবে, কঠিন কঠিন জিনিস শিখতে হবে, অনেক রুল শিখতে হবে, অনেক ট্রিক শিখতে হবে, না, আমি এমন একটা ট্রিক শেখাচ্ছি যার মাধ্যমে বেশিরভাগ প্যারাগ্রাফ লেখা যায়, খুবই সহজ, এই হ্যাবিট রুল। আমি অলদো এটা নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, লং ভিডিও আছে, একবার দেখে নেবেন। হ্যাবিট রুল কী বলে? আপনার জীবনের সাথে যেই কাজগুলো রিলেট আছে, মাই হবি যদি বলতে চাও, মানে আমি গান করি, আমি নাচ করি, আমি এগুলো করতে ভালো লাগে, এগুলো সব হ্যাবিট রুল দিয়েই তো বলে। তো এটা এই রুলসের মধ্যে পড়ে। তুমি যদি তোমার স্কুলের সম্পর্কে লিখতে যাও, তুমি স্কুলে যাও, তোমার স্কুলে এরা ওরা আছে, ঠিক আছে, মানে টিচার আছে, তোমার স্কুলে এটা ওটা করো, সমস্ত কিছুই এই এক সেম রুলস দেওয়া হবে। মাই এম ইন লাইফ বলতে চাও না, তাও এটা হবে। তুমি বাংলাদেশ নিয়ে বলতে চাও, তুমি ইন্ডিয়া নিয়ে বলতে চাও, তুমি যা ইচ্ছা নিয়ে বলতে চাও, বেশিরভাগ জায়গায় একটা রুলস কাজে লাগে। কি করে ব্যবহার করে সিম্পল বুঝে নাও। আমি বারবার বলি ডুয়ারের কথা, 4টে ডুয়ার হয়। সমস্যা হচ্ছে এই রুলসেই থার্ড ডুয়ারের যে অ্যাকশান বসাবো তার সাথে এস বাই এস যোগ হয়। যে কোনো সেন্টেন্স তুমি যদি বানাতে যাও না, এই ডুয়ার বসাবে, অ্যাকশানে ফার্স্ট ফর্ম বসাবে। মানে আই মেক ভিডিও, ইউ মেক ভিডিও, দে মেক ভিডিও, মানে তারা ভিডিও বানায়। বাট যখনই বলতে যাবে না থার্ড ডুয়ার কোনো কিছু একটা করে, তখনই এস বাই এস যোগ করতে হবে। কনফিউজ হয়েও না, আমি এখনই ভালো করে বোঝাচ্ছি, দেখো। ধরো নাও ফুটবল খেলার কথা বলছি, আমি ফুটবল খেলি, তাহলে আই প্লে ফুটবল। তুমি ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল। সেম হচ্ছে না? ডুয়ার হচ্ছে ইউ, অ্যাকশান হচ্ছে প্লে, আর প্লেটা হচ্ছে ফার্স্ট ফর্ম। এই তো প্লে, তারপরে প্লেড, প্লেড, ঠিক আছে। আমি যদি বলি যে আমরা ফুটবল খেলি, তাহলে উই প্লে ফুটবল। বাট সমস্যা হচ্ছে এই যে ধরো আমি রিয়া নিলাম, রিয়া, RIY, রিয়া, তারপরে রাজ নি, ঠিক আছে, লাইলা নি, তারপরে হি নি, সি নি, এই সমস্ত কিছু হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মানে থার্ড ডুয়ার। পৃথিবীতে একা আছে এরা, একটার কথা বলি আমরা। এরা এই প্লে হবে না, এই প্লের সাথে PLAYS, এই এসটা যোগ হবে, মানে এদের সাথে সিম্পলি আমরা বসাতে পারবো না, এটা হচ্ছে নিয়ম। এবার আমি আপনাকে কিছু এক্সাম্পল দিই, আপনি এটা বানাবেন। আমার মা ভাত রান্না করে, আমার মা, সিম্পলি বলুন আমার মা রান্না করে। কিভাবে বলবেন? মাই মম কুক ফুড। এটা কি ঠিক হবে? কুকটাকে কুকস করতে হবে। কেন কুকস কেন করব? এই যে রুলস বলে থার্ড ডুয়ার হলে অ্যাকশনের সাথে এস বাই এস যোগ হবে। আমার বাবা সকালে কাজে যায়, তাহলে মাই ফাদার, যাওয়াকে বলে গো, তাহলে মাই ফাদার গো টু দ্য ওয়ার্ক ইন দ্য মর্নিং। ভুল হয়ে যাবে, কারণ গোটা গোজ করতে হবে, কারণ অ্যাকশনের সাথে থার্ড ফর্ম, অ্যাকশনের সাথে এস বাই এস যোগ হয়। সিম্পলি একটু যদি লজিক খাটাতে পারেন যে পৃথিবীতে যত একজনা আছে তার সাথে যদি অ্যাকশন বসে আমরা এস বাই এস যোগ করবো। প্র্যাকটিস করতে করতে আরও ভালো হয়ে যাবে। আমি এখানে কিছু সেন্টেন্স দিলাম, এগুলো একটু দেখে নাও, ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে। না, এবার ইম্পর্টেন্ট জিনিস, একটা ফিলিংস রুল শিখতে হবে। এটা শিখে আমাদের কী লাভ হবে জানো? আমাদের ভেতরে যত রকমের অনুভূতি আছে, দুঃখ, কষ্ট, রাগ, তারপরে ভালোবাসা, পছন্দ, সমস্ত কিছু যদি আমি লাইনের মাধ্যমে লিখতে চাই, এই জিনিসটাকে আমাদের ফলো করতে হবে। আগে যেই নিয়ম শিখেছো সেমই, একটু ধৈর্য সহকারে দেখো, আর আমি আপনাকে শিখিয়ে দেবো, এটা আমার গ্যারেন্টি। এই লাভ টু মানে কি? আমি যদি কোনো কিছুকে খুব ভালোবাসি করতে, যেমন আমি যদি পড়াতে খুব ভালোবাসি, তাহলে আমি এই লাইক টু বলবো না, আমি লাভ টু বলবো, হ্যাঁ না? আই লাভ টু টিচ, আমি পড়াতে খুব ভালোবাসি। এবার আমি যদি বলি যে এই সেন্টেন্সটাকে আরও বড় বানাবো, তাহলে আই লাভ টু টিচ চিলড্রেন, আমি বাচ্চাদের পড়াতে খুব ভালোবাসি। আই লাভ টু টিচ অল কাইন্ড অফ স্টুডেন্টস, আমি সমস্ত স্টুডেন্টদেরই পড়াতে ভালোবাসি। ঠিক সেরকমই যদি লাইক টু বলি,
মানে আমি কোনো কিছু ভালো তো বাসি, বাট মানে পছন্দ করি, খুব ভালোবাসি না, আমার মুখটা ওরকম হবে। আমি মানে নাচ করতে ভালো লাগে আমার, ঠিক আছে, তাহলে আই লাইক টু ডান্স, মানে আমাদেরও নাচ করতে ভালো লাগে, মানে তুমি আমি সবার নাচ করতে ভালো লাগে মোটামুটি, তাহলে উই লাইক টু ডান্স। সিম্পল, বুঝলে? নিড টু আমরা তখনই ব্যবহার করব যখন আমাদের কোনো একটা কাজ করতে হবে আর ওটা দরকারও। যেমন আমাদের এই প্যারাগ্রাফ রাইটিংটা শিখতে হবে, কারণ আমাদের পরীক্ষায় আসবে, তো আমরা লিখতে পারবো না তো বানিয়ে বানিয়ে, তাহলে আই নিড টু লার্ন প্যারাগ্রাফ রাইটিং। হলো হ্যাভ টু। হ্যাভ টু কখন ব্যবহার করব? যখন আমাদের কোনো একটা কাজ করতে হবে আর এটা বাধ্যবাধকতা, আমার ভালো লাগে না কাজটা করতে। যেমন আমার বাজার যেতে হবে, শীতকালে বাজার যেতে ভালো লাগে না, তাও বাজার যেতে হবে, তাহলে আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট। হলো এবার আমি যদি বলি আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আমি বলতে পারবো? আমি বলবো আই নিড টু স্টাডি। কিন্তু যদি আমার বোরিং লাগে পড়তে, তাহলে আই হ্যাভ টু স্টাডি। আরে আমার রান্না করতে হবে, হয় ভালো লাগে না, আই হ্যাভ টু কুক ফর আওয়ার ফ্যামিলি। কিন্তু একটা কথা মাথায় রাখো, যখনই মনে হবে যে আমার এটা করতে তো হবে কিন্তু খুব দরকারি কাজ, না করলে হবে না, আমার প্রয়োজন এটা, তখন নিড টু ব্যবহার করবে। আর হ্যাভ টু কখন ব্যবহার করবে? যখন আর ভালো লাগে না করতে কাজটা, মানে বিচ্ছেরি, তখন আমরা হ্যাভ টু বসাবো। নিয়ম কি বলে? ডুয়ার বসাবে, এইখানে লাভ টু বা লাইক টু, নিড টু, হ্যাভ টু, যেই অ্যাকশানের ফার্স্ট ফর্ম বসালে অবজেক্ট বসিয়ে দেবে। প্রথমবারে একটা নিয়ম শিখেছিল মনে আছে? আমরা যখন ডুয়ারের পরে অ্যাকশান বসাই, সেটা যদি থার্ড ডুয়ার হয় তাহলে এস বাই এস যোগ করি না? আমি এখানে যদি বলি যে হি লাইক টু ডান্স, হি LIK লাইক টু ডান্স, তাহলে এই সেন্টেন্সটা ঠিক হবে না ভুল হবে? ভুল হবে, কারণ এটা হচ্ছে থার্ড ডুয়ার আর এর সাথে আমরা এরকম বসাতে পারবো না, আমাদের বসাতে হবে লাইকস টু। আইডিয়া পেলে? কিন্তু আমি এখানে যদি লিখতাম আই, তাহলে এখানে শুধুমাত্র লাইক টু লিখতাম, লাইক টু, এটা ঠিক হবে। শুধুমাত্র প্রথমবারের নিয়মটা এখানে কাজে লেগে গেল না। আশা করি এগুলো ভালো করে শেখা হয়ে গেছে, বাট একটু প্র্যাকটিস করতে হবে। এখানে কিছু বাংলা সেন্টেন্স আছে, এগুলোকে ইংরেজি করুন, বা আপনি নিজের থেকে বানিয়ে বানিয়ে কিছু লিখুন আর আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান। আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি একটু পরে, বাট খাতায় লিখুন, অন্তত হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাবেন, আমি দেখবো আপনি কতটা শিখতে পেরেছেন। যদি মনে হয় যে আর আমি নিতে পারছি না, এবার একটু ওভারলোড হয়ে যাচ্ছে, তাহলে এক কাজ করবে, ভিডিওটা পরের দিন দেখো, ভিডিওটা পজ করে রেখে দাও, কতটা দেখেছো মনে রাখো, পরের দিন বাকিটা দেখো। আর যারাদের মনে হচ্ছে যে না এ তো খুবই ইজি জিনিস, এ আমার বাই হাতের খেল, হ্যাঁ এরকম করে শিখে নেবো, তারা পুরো ভিডিওটা দেখো না। ভিডিও তো অনেকটা দেখলে, অনেক কিছু শিখলে, একটা ছোট্ট ঘটনা শুনে নাও। আমরা প্রায় প্রতি বছরই তারকেশ্বরে যাই। তারকেশ্বরে আসলে কি? শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। এবার কথা হচ্ছে তারকেশ্বর তো অনেকটা রাস্তা, আমরা গাড়িতে করে যাই না, আমরা যাই হচ্ছে হেঁটে হেঁটে, হ্যাঁ না, হেঁটে হেঁটে যাই, আর খালি পায়ে যেতে হবে, জুতো পরা যাবে না। তারপরে আবার সাথে হয় তোমার কাছে ঘট থাকবে, নয় কলসি থাকবে, নয় বাঁক থাকবে, মানে এ পাশে একটা এ পাশে একটা, এখানে একটা চটা দিয়ে বা লাঠি দিয়ে বানানো। আমরা হাঁটতে যাই হাঁটতে যাই হাঁটতে যাই, একটা লোক আছে অনেক কথা বলে, আমাদের মোটিভেশন দেয়। আমরা বলি যে কাকা আর কত দূর? বলছে যে বাবু ওই যে লাইট দেখতে পাচ্ছিস, ওই লাইটের ওখানে, এই সামনে সামনে, চো চো চো। আমরা হেঁটে 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 তাড়াতাড়ি মানে দৌড়াই, তখন ওই লাইটের কাছে চলে গেছি। লাইটের ওখানে গিয়ে দেখি যে এখানে তো কোনো তারকেশ্বরের জায়গাই নেই। বলে যে এ বাবা এই লাইট না, আমি ভুল করে ফেলেছি, সামনের লাইট। সামনের লাইট, আবার দৌড়। খুব মজা হয় কিন্তু দৌড়াতে, পায়ে ব্যথা, পায়ে ঠোসকা পড়ে যাচ্ছে কিন্তু মজা। রেস করি আবার আমরা, আবার দৌড়। ওখানে গিয়ে দেখি যে আরে এখানেও নাই। এরকম করতে করতে তুমি বিশ্বাস করবে না, আমরা 2-3টে স্টপেজে দাঁড়াই, পুরো তারকেশ্বরে নিয়ে চলে যাই হাঁটিয়ে হাঁটিয়ে। তো এটা কেন বললাম আমি আর বলছি না, ঘটনাটা খালি মনে রাখো। আর একটা ট্রিক্স, এটা খুবই ইম্পর্টেন্ট, আর এটা যদি শিখে নাও প্যারাগ্রাফ রাইটিং মোটামুটি কভার হয়ে যাবে। অ্যাকশানে সেকেন্ড ফর্ম কী করে ব্যবহার করে? ডুয়ার বসাবে, অ্যাকশানে সেকেন্ড ফর্ম বসাবে আর অবজেক্ট বসাবে।
এই অ্যাকশানের সেকেন্ড ফর্মটা কি? এই যে গো লিখেছি, গোর সেকেন্ড ফর্ম কি? ওয়েন্ট। গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, মানে কাজ হয়ে গেছে। প্লে মানে খেলা, প্লেড মানে খেলেছিল। আইডিয়া পেলে? এবার দেখো সিচুয়েশনটা ভালো করে বুঝে যাও, আর কোনো ঝামেলা লাগবে না। অতীতে মানে যেই টাইমটা চলে গেছে, টাইমও শেষ হয়ে গেছে, যেই কাজটা আমরা নিয়েছি কাজও শেষ হয়ে গেছে, তখনই আমরা এই নিয়মটা ব্যবহার করব। এবার ধরো 1 মিনিট আগে যেই টাইমটা ছিল সেটা এখন কি আছে? নেই, শেষ হয়ে গেছে। ধরো আমি 10:30 ভিডিও করা শুরু করেছি, এখন 10:35 হয়েছে। এবার 10:30 যেই টাইমটা, ওটা তো পাস্ট, চলে গেছে। ওই টাইমে আমি যা কাজ করেছিলাম সেটা পাস্টের কথা বলবো, এই অ্যাকশানের সেকেন্ড ফর্ম দিয়ে ব্যবহার করব। আর এটা খুবই কাজে লাগে। এখানে কিছু সেন্টেন্স আছে, আমি এর বেশি এলাবোরেট করতে চাইছি না, আমি অনেক শর্ট ভিডিওতে এটা শিখিয়েছি, বাট এই সেন্টেন্সগুলো দেখো, আইডিয়া হয়ে যাবে। মানে অতীতে যখন কাজও শেষ, টাইমও শেষ, সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন এটা ব্যবহার করবো। যেমন আমরা গতকালে কোথাও গিয়েছিলাম, আমরা সকালবেলা কোনো কিছু একটা খেলেছিলাম বা খেয়েছিলাম, সব এই নিয়মে বলবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে কিছু এক্সারসাইজ দিয়ে রাখলাম, এগুলো করে অন্তত আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, সব ছবি তুলে রেখে দিও, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি চেক করবো আপনার এইগুলো। এবার লাস্ট আর একটা রুল শেখো, কমপ্লিট হয়ে যাবে। এবার যে রুলসটা শিখছো না, এটা তোমাদের ফেভারিট। কেন বলছি ফেভারিট? কারণ এটা তোমরা খুবই বেশি ব্যবহার করো। এই অ্যাম, ইজ, আর এর সাথে নো অ্যাকশন, এটা কি বলে দেয়? যে ডুয়ার, ওর অবস্থাটা ওরকম বা ডুয়ারটাই ওরকম। মানে বুঝলে না? যেমন আমি যদি বলি যে ও একটা ছেলে, এবার আমি বলছি যে ডুয়ারটা ওরকম, তাহলে হি ইজ আ বয়। মানে এই ডুয়ার বসাও, অ্যাম ইজ আর বসাও, তারপরে নো অ্যাকশন বসাও। নো অ্যাকশন মানে কি? কাজ বসানো যাবে না, ভার্ব বসানো যাবে না। যেমন আমি একটা ছেলে, আই অ্যাম এ বয়। ওকে, তুমি একটা মেয়ে, ইউ আর আ গার্ল। না আমি জানি এটা দিয়ে তুমি সেন্টেন্স বানাতে পারো, তোমার কাছে ইজি এটা একেবারে। মানে শুধুমাত্র ডুয়ার লিখবে, তারপরে অ্যামিজার বসিয়ে নো অ্যাকশন বসিয়ে দিলে, তাহলে হয়ে গেল। আমি যদি বলি যে এটা একটা বোর্ড, তাহলে দিস ইজ আ বোর্ড। এটা একটা পেন, দিজ আর পেন্স। তো এখানে কিছু সেন্টেন্স আছে, এটা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে লিখে রাখো, তারপর আমাকে শেষে সব ছবি তুলে আমাকে পাঠাবে, আমি চেক করবো ওইগুলো। অনেক ভালো করে রাইটিং লেখার পরেও টিচাররা কেন ফুল মার্কস দেয় না? এদিকে যেই টিচারের কাছ থেকে আপনারা রাইটিংটা লিখেছেন, ফার্স্ট বয়ও সেইখান থেকে লিখেছে। ফার্স্ট বয় পরীক্ষা দেওয়ার পরে ফুল মার্কস পাচ্ছে রাইটিংয়ে, আপনি পাচ্ছেন না। কিছু তো ট্রিক্স এখানে আছে, মাত্র এই 3টে ট্রিক্সের মাধ্যমে তারা রাইটিংয়ে সবথেকে বেশি নাম্বার পেয়ে যায়। এটা বলার আগে আমি আপনাকে একটা সিম্পল লজিক বলি, যাতে করে আপনারা এই ট্রিক্স নিজেরাই বানাতে পারেন। আপনার সামনে দুটো সেম প্রোডাক্ট, একই টেস্ট আপনার কাছে রাখা হলো, কিন্তু একটাকে কাগজে মুড়িয়ে দেওয়া হলো, আর একটাকে ভালোভাবে প্যাকেজিং করে দেওয়া হলো বক্সের মধ্যে করে। আপনার দেখেই মনে হবে ফার্স্ট ইমপ্রেশনে কাগজে যেটা রয়েছে সেটার দাম কম, প্যাকেটে যে বক্সে দিয়ে দিয়েছে প্রিমিয়াম একটা ফিল লাগছে, এটার দাম বেশি। তো যে কোনো টপার, যে কোনো টিচার এটাই চায়, আমার যে জিনিসটা আমি যেটা লিখছি এটা একটা আলাদা রকমের প্রিমিয়াম প্যাকেজের মধ্যে থাকবে। এই 3টে নিয়ম ফলো করে প্যাকেজ বানানো যাবে। প্রথম, রাইটিংয়ের যে প্রথম দুটো লাইন আর শেষের দুটো লাইন, এই দুটো লাইনকে আমাদের পুরো একেবারে আগুন লিখতে হবে, মানে একেবারে প্রিমিয়াম ফিল দিতে হবে। কিভাবে করবেন? যেই রাইটিংটা আপনাদের টিচার আপনাকে দিয়েছে, যে এইটা পর পরীক্ষায় আসবে, সেই রাইটিংয়ের প্রথম দুটো লাইন কপি করবেন। এখন তো এআই আছে না, চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটিতে গিয়ে ওইটা পেস্ট করবেন প্রথম দুটো লাইন, বলবেন যে এই লাইনটাকে একটু ইমপ্রেসিভ বানিয়ে দাও যাতে করে আমি বেশি নাম্বার পেতে পারি, অথবা এই প্রম্পটটা লাগিয়ে নেবেন। ঠিক সেরকম করে শেষের দুটো লাইনকে উঠাবে, শেষের দুটো লাইনও চ্যাট জিপিটিতে নিয়ে গিয়ে এই প্রম্পটটা দেবে, এবং এইগুলো করার মাধ্যমে ওই যে প্রথম দুটো লাইন টিচার পড়বে, শুরুতেই দেখবে যে বাহ, এটা তো আমি আগে দেখিনি, এরকমভাবে এত সুন্দর করে লেখা যায়, টিচার ইমপ্রেস হয়ে যাবে। দ্বিতীয় কারণ যার জন্য আপনাকে বেশি নাম্বার দেবে, আমরা যে কমন কিছু ওয়ার্ড ব্যবহার করি, যেমন অ্যান্ড, বাট, দেন, আফটার দ্যাট, বিকজ, এই ওয়ার্ডগুলোকে আমাদের সিনোনিম বের করতে হবে। কিছু কিছু ফ্যান্সি সিনোনিম চ্যাট জিপিটিতে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, বাকি এইখানে আমি কিছু দিয়ে দিলাম, এগুলোই করে নাও। এই ওয়ার্ডগুলো আমরা বারবার ব্যবহার করবো না,
অ্যান্ড ব্যবহার করা ঠিক আছে, বাট অ্যান্ডের জায়গায় যদি আমরা অন্য অন্য শব্দ ব্যবহার করি, টিচার ভাববে যে বাবা এ তো নর্মাল স্টুডেন্ট নয়, এ তো একটু এক্সট্রাঅর্ডিনারি, আলাদা আলাদা কাজ করছে, তখনই আপনার নাম্বারটা বেশি হবে। নাম্বার 3, এটা সবাই পারবে না ফলো করতে, বাট যারা ফলো করতে পারবে তাদের রাইটিং সবসময় টপ পজিশনে থাকবে। যে কোনো ওয়ার্ড, সিম্পল ওয়ার্ডকে আমরা ফ্যান্সি ওয়ার্ডে পরিণত করব এবং সেটাকে লিখব। এটা কি করে করব? যেমন আমি যদি একটা শব্দ নিই টায়ার্ড, মানে ক্লান্ত, এটা আপনারা হয়তো শুনেছেন, বাট এই টায়ার্ড আমরা লিখব না, আমরা লিখব এক্সস্টেড বা ড্রেনড বা বার্ন আউট। তার মানে এই সিম্পল শব্দটাকে বদলে আমরা একটু এক্সপেন্সিভ বা ফ্যান্সি ওয়ার্ড ব্যবহার করছি। তো এই 3টে জিনিস ফলো করলে রাইটিংয়ে আপনি সবথেকে বেশি নাম্বার পাবেন, টিচারও আপনার নাম্বার কাটতে পারবে না। নাও একটা রুলস করতে করতে আপনাকে সমস্ত রুলস শিখিয়ে দিয়েছি। এবার আর একটা জিনিস ছিল, সেটা আমি শেখালাম না। যেমন অ্যামিজারের সাথে নো অ্যাকশন ব্যবহার করেছিলে, বর্তমানে ডুয়ার, এরকম অবস্থা বোঝাতে। অতীতের যদি কাউকে বলতে চাও যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন লেখক ছিলেন, শুধুমাত্র ওই অ্যামিজারের জায়গায় ওয়াজ আর ওয়ার ব্যবহার করবা, কোনো চাপ ছিল না। ওটা তো আমি শর্ট ভিডিওতে অনেক শিখিয়ে রেখেছি। তবে মুদ্রা কথায় আসি, ক্লাস 5-এর একটা প্যারাগ্রাফ এখানে আছে, ক্লাস 6-এর একটা প্যারাগ্রাফ আছে, আপনাকে এটা লিখতে হবে। আর এটা লিখে যদি আমাকে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে, আমি আপনাকে এই সম্পূর্ণ পিডিএফ, ওইখানে যে একটা পেজ আছে ভোকাবুলারির পিডিএফ, ফ্রিতে আপনাকে দিয়ে দেবো, কোনো রকমের টাকা পয়সা লাগবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কমেন্ট করো, যাতে সবাই বুঝতে পারে আপনি কতটা এখান থেকে শিখতে পেরেছেন। আর আমার যেন ভালো লাগে, আমি তো আপনাকে দেখতে পারছি না, শুধুমাত্র আপনার সাথে কথা বলছি। তো প্লিজ একটা কমেন্ট করুন, এই একটা কমেন্টই আমার প্রাপ্য। লাইক, ভিউজ এটা ম্যাটার করে না, কমেন্টগুলোই আমি দেখতে পাই। তো এখানে যে প্যারাগ্রাফটা আছে আমি বাংলাতেও লিখে দিয়েছি, তো প্লিজ এটা ট্রান্সলেট করুন এই রুলসগুলো দিয়ে। আমি জানি আপনি পারবেন। সো চলো ভিডিওটাই অবধি। এবার যদি তোমার মনে হয় যে টপিক সেন্টেন্স, তারপরে সাপোর্টিং ডিটেলস, কনক্লুডিং সেন্টেন্স, এই এক একটা জিনিস নিয়ে আরও ভালো করে বোঝাও, আলাদা আলাদা ভিডিও আনো, তাও আনবো, ডিটেলসে শেখাবো। শুধুমাত্র কমেন্ট করো, নোটিস রাইটিং বলো, আরও বলো, স্টোরি রাইটিং শিখিয়ে রেখেছি, তারপরে আরও অনেক রাইটিং আছে, প্রসেসিং আছে, যা বলবে, লেটার আছে, হ্যাঁ না, ইমেল আছে, সমস্ত শেখাবো। শুধুমাত্র কমেন্ট করো। বাই, আমাদের টপ 1% ক্লাবে যেতে হবে, রেবেলস হতে হবে।